আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিটিজেন টিভির বিশেষ আয়োজন বিশ্ব বয়ানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল দাইয়ান। আজ আমরা কথা বলবো ইরান যুদ্ধের আদ্যোপান্ত নিয়ে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, কড়া নাড়ছে পুরো বিশ্বের ক্ষমতা ফটকে। ইরান, ইসরায়েল, আমেরিকা আর এর সাথে জড়িয়ে গেছে বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি এবং ভবিষ্যতের অনিশ্চয়তা। চলুন দেখি মধ্যপ্রাচ্যে কিভাবে এই আগুন ছড়িয়ে পড়লো। প্রথমে আমরা দেখব এই যুদ্ধ কিভাবে শুরু হলো, কিভাবে ধীরে ধীরে উত্তেজনা বিস্ফোরণে পরিণত হলো। বিস্তারিত তুলে ধরছেন নুসরাত ফারিয়া। জ্বলছে মিডল ইস্ট, যেভাবে ছড়ালো আগুন। মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত। ধীরে ধীরে জমে ওঠা উত্তেজনা 2026 সালে এসে যেন আগুনে পরিণত হয়েছে। শুরুটা ছিল হুঁশিয়ারি দিয়ে। জানুয়ারির 2 তারিখে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি সতর্কবার্তা, ইরানে কঠোর দমননীতি হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এরপর আর থামেনি উত্তেজনার স্রোত। জানুয়ারির 23 তারিখে ঘোষণা আসে একটি বিশাল মার্কিন নৌবহর মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারিতে পরিস্থিতি আরও যেন স্পষ্ট হয়ে ওঠে। 13 ফেব্রুয়ারি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড সহ শক্তিশালী যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়। একই সময়ে কূটনৈতিক চেষ্টাও চলছিল। 24 ফেব্রুয়ারি খবর আসে জেনেভায় নতুন করে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা হতে পারে, কিন্তু সে আলোচনার আগেই বাস্তবতা যেন বদলে যায়। ফেব্রুয়ারি 28, এই দিনটি হয়ে ওঠে টার্নিং পয়েন্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসাথে ইরানের ভেতর বড় আকারের হামলা চালায়। লক্ষ্য ছিল সামরিক ঘাঁটি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নেতৃত্বের কাঠামো। মাত্র 24 ঘন্টার মধ্যে 1000-এর বেশি টার্গেটে আঘাত হানা হয়। এখান থেকে শুরু হয় নতুন যুদ্ধের অধ্যায়। মার্চের শুরুতেই সংঘাত ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। ইরান পাল্টা আঘাত হানে। উপসাগরীয় এলাকায় উত্তেজনা বাড়ে। ড্রোন, মিসাইল, সমুদ্রপথ সব জায়গায় যেন সংঘর্ষের ছাপ। 10 থেকে 12 মার্চের মধ্যে হরমুজ প্রণালীর আশেপাশে ট্রাঙ্কারে হামলার খবর আসে। বিশ্ব বাণিজ্যের জন্য একটি বড় সংকেত। মার্চের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। হামলা চলতে থাকে, নতুন নতুন টার্গেট, এমনকি বেসামরিক ও শিল্প এলাকায়ও আঘাতের খবর আসে। একই সঙ্গে রাজনৈতিক চাপ যেন বাড়তেই থাকে। যুদ্ধের লক্ষ্য এবং সময়সীমা নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়। মার্চের শেষ দিকে এসে প্রশ্ন উঠতে শুরু করে, এই যুদ্ধ কি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে? তবুও থামে না হামলা। এপ্রিলের শুরুতেও একই চিত্র, আঘাত, পাল্টা আঘাত, হুমকি আর উত্তেজনা। আজ মধ্যপ্রাচ্য শুধু একটি সংঘাতের মধ্যে নেই, এটি এক বিস্তৃত অস্থিরতার নাম। আর সে অস্থিরতার ঢেউ ছড়িয়ে পড়ছে পুরো বিশ্বে। প্রশ্ন এখনও রয়ে গেছে, এই আগুন শেষ পর্যন্ত কোথায় গিয়ে নিভবে? দেখছিলেন নুসরাত ফারিয়ার প্রতিবেদন। ইরান সংঘাতের শিকড় কোথায়? কোনো যুদ্ধ হঠাৎ করে শুরু হয় না, এর পেছনে থাকে দীর্ঘ ইতিহাস। উত্তরটা আজকের না, শুরুটা অনেক পুরনো। 1979 সাল এক বিপ্লব পুরো খেলাটা বদলে দেয়। ইরানের রাজা শাহ ক্ষমতা হারান। নতুন করে জন্ম নেয় একটি ইসলামিক প্রজাতন্ত্র, নেতৃত্বে আয়াতুল্লাহ খোমেনি। এখান থেকেই শুরু নতুন অধ্যায়, নতুন চিন্তা, নতুন শত্রুতা। চলমান ইরান সংঘাতের শিকড় খুঁজে দেখবেন তুহিন হোসেন। এই বিপ্লবের পরই ঘটে আরেকটি বড় ঘটনা। তেহরানে মার্কিন দূতাবাস দখল করে নেয় একদল ইরানি ছাত্র। আমেরিকানদের জিম্মি করা হয়। কয়েক মাস ধরে চলে এই সংকট। এখানেই ভেঙে যায় ইরান আমেরিকার সম্পর্ক। বন্ধুত্ব বদলে যায় বৈরিতায়। এরপর 1980 ইরাক আক্রমণ করে ইরানকে। শুরু হয় ভয়াবহ এক যুদ্ধ। 8 বছর ধরে চলে এই সংঘাত। লাখ লাখ মানুষ প্রাণ হারায়। এই যুদ্ধ ইরানের মানসিকতা বদলে দেয়। নিরাপত্তা হয়ে ওঠে সবচেয়ে বড় অগ্রাধিকার। এই অভিজ্ঞতা থেকে ইরান নতুন কৌশল নেয়। শুধু নিজের সেনাবাহিনী নয়, তারা গড়ে তোলে শক্তিশালী বিপ্লবী গার্ড, উন্নত মিসাইল প্রোগ্রাম আর বিভিন্ন মিত্র গোষ্ঠী। লেবাননে হিজবুল্লাহ, পরে গাজায় হামাস, এসব গোষ্ঠীর মাধ্যমে ইরান তার প্রভাব বাড়াতে থাকে। এরপরের কয়েক দশক সংঘাত চলেছে, কিন্তু আড়ালে। সরাসরি যুদ্ধ নয়, নিষেধাজ্ঞা, গোপন অভিযান, সাইবার হামলা, প্রক্সি যুদ্ধ, এইসবের মধ্যেই লড়াই চলেছে। ইরান একদিকে আর আমেরিকা ও ইসরায়েল অন্যদিকে। কিন্তু 2024 থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। উত্তেজনা আর লুকানো থাকেনি। ইসরায়েল ও ইরান সরাসরি হামলা পাল্টা হামলায় জড়িয়ে পড়ে।
2025 সালে সংঘাত আরও বড় হয়, আর 2026-এ এসে যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে যুক্ত হয়। এখন প্রশ্ন, এই দীর্ঘ ইতিহাস আমাদের কি শেখায়? সহজ উত্তর, একটি বিপ্লব থেকে শুরু, একটি যুদ্ধ দিয়ে শক্ত হওয়া, আর দশকের পর দশক ধরে জমে থাকা দ্বন্দ্ব, সব মিলিয়েই আজকের এই আগুন। ইরান সংঘাত কোনো হঠাৎ ঘটনা নয়, এটি সময়ের সাথে জমে ওঠা এক বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণের ধাক্কা এখন পুরো বিশ্ব অনুভব করছে। বন্ধু থেকে শত্রু, কেন ভেঙে গেল ইরান আমেরিকার সম্পর্ক? একসময় যারা ছিল মিত্র, আজ তারা কেন সবচেয়ে বড় প্রতিপক্ষ? ইরান ও আমেরিকার সম্পর্কের এই নাটকীয় পরিবর্তনের গল্প শুনবো বুশরা আরবির কণ্ঠে। এই নাটকীয় পরিবর্তনের শুরু 1979 সালে। তার আগে ইরানে ছিল শাহের শাসন, আর সেই শাহ ছিল আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু। অনেক ইরানি মনে করত এই সম্পর্ক তাদের দেশের স্বাধীনতাকে দুর্বল করছে। তাদের চোখে আমেরিকা ছিল এক ধরনের প্রভাবশালী নিয়ন্ত্রক শক্তি। 1979 সালে ঘটে বিপ্লব, শাহ ক্ষমতা হারান, নতুন সরকার আসে, আর সেই সঙ্গে বদলে যায় পুরো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। কিন্তু আসল বিস্ফোরণ ঘটে এর কিছুদিন পর। অক্টোবর 1979 সাল, শাহকে চিকিৎসার জন্য আমেরিকায় আশ্রয় দেওয়া হয়। ইরানের অনেক মানুষের মনে তখন সন্দেহ জন্মায়, আমেরিকা কি আবার শাহকে ফিরিয়ে আনার চেষ্টা করছে? এই সন্দেহই মোড় নেয় বড় ঘটনার দিকে। নভেম্বর 4, 1979, একদল ইরানি ছাত্র তেহরানে মার্কিন দূতাবাসে ঢুকে পড়ে। তারা আমেরিকান কূটনীতিকদের জিম্মি করে। তাদের দাবি, শাহকে ফিরিয়ে দাও, বিচার করা হোক। এই জিম্মি সংকট চলছিল 444 দিন। ভাবুন, একটি সুপার পাওয়ার দেশের নাগরিকরা অন্য দেশে আটকে আছে প্রায় 1.5 বছর। এই ঘটনাটি শুধু একটি সংকট ছিল না, এটি ছিল একটি টার্নিং পয়েন্ট। আমেরিকার জন্য এটি ছিল বড় অপমান। ইরানের ভেতরে এটি তৈরি করে তীব্র অ্যান্টি আমেরিকান মনোভাব। দুই দেশের মধ্যে বিশ্বাস পুরোপুরি ভেঙে যায়। এরপর শুরু হয় নতুন অধ্যায়, নিষেধাজ্ঞা, উত্তেজনা, সন্দেহ আর প্রতিদ্বন্দ্বিতা। একসময় যারা ছিল মিত্র, তারা পরিণত হয় স্থায়ী প্রতিপক্ষে। আজকের ইরান আমেরিকা দ্বন্দ্ব বুঝতে হলে ফিরে তাকাতে হয় সেই 1979 সালের দিকে, কারণ সেখানেই তৈরি হয়েছিল সেই ফাটল যা আজও ভরাট হয়নি। ইসরায়েল বনাম ইরান, কি ঘটছে আড়ালে? সব যুদ্ধ প্রকাশ্যে হয় না, কিছু যুদ্ধ চলে নীরবে, ছায়ার আড়ালে। ইসরায়েল ও ইরানের সেই অদৃশ্য যুদ্ধের রহস্য উদ্ঘাটন করছেন নাফিসুর রহমান। ইসরায়েল আর ইরানের লড়াই ঠিক এমনই একটি শ্যাডো ওয়ার। এখানে ট্যাঙ্ক নেই, কিন্তু আঘাত আছে। ঘোষণা নেই, কিন্তু প্রতিশোধ আছে। এই গোপন যুদ্ধের সবচেয়ে আলোচিত ঘটনা স্টাক্সনেট, একটি কম্পিউটার ভাইরাস। এটি সাধারণ ভাইরাস না, এটি সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। সেন্ট্রিফিউজ নষ্ট হয়ে যায়, একটি সফটওয়্যার যা বাস্তব ক্ষতি করে। এরপর আসে আরও ভয়ঙ্কর অধ্যায়। এক এক করে নিহত হতে থাকেন ইরানের পারমাণবিক বিজ্ঞানীরা। বোমা, গুলি, রহস্যময় হামলা। ইরান সরাসরি অভিযোগ তোলে এর পেছনে আছে ইসরায়েল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এই যুদ্ধ শুধু ইরান বা ইসরায়েলের ভেতরে সীমাবদ্ধ না, পশ্চিমা দেশগুলোতেও ছড়িয়ে পড়ে এর ছায়া। রিপোর্ট বলছে ইরান সম্পর্কিত গোষ্ঠী বিদেশে হত্যার চেষ্টা, অপহরণ পরিকল্পনা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েলের ভেতরেও ধরা পড়ে গুপ্তচর নেটওয়ার্ক। অভিযোগ, ইরান ভেতরে ঢুকে তথ্য সংগ্রহ করছে, টার্গেট গুরুত্বপূর্ণ ব্যক্তি, এমনকি হত্যার পরিকল্পনাও। এই পুরো সংঘাতের একটি বড় বৈশিষ্ট্য অস্বীকার করার সুযোগ। কেউ সরাসরি স্বীকার করে না, কিন্তু সবাই জানে কে করছে। সাইবার হামলা, গুপ্তচর বৃত্তি, লক্ষ্যভিত্তিক হত্যা, সব মিলিয়ে এটি এক অদৃশ্য যুদ্ধ। বছরের পর বছর এই লড়াই চলেছে আড়ালে, ধীরে ধীরে তীব্র হয়েছে। আর এখন সেই ছায়ার যুদ্ধই ধীরে ধীরে বেরিয়ে আসছে আলোতে। প্রশ্ন হলো, যখন গোপন যুদ্ধ প্রকাশ্যে আসে, তখন কি তা আর নিয়ন্ত্রণে থাকে? নতুন প্রক্সি যুদ্ধের জাল, কার ইশারায় কে লড়ছে? এই সংঘাতে সামনে যারা লড়ছে তাদের পেছনে কারা?
প্রক্সি যুদ্ধের জাল বিশ্লেষণ করবেন নুসরাত ফারিয়া। এই যুদ্ধটা সরাসরি নয়, এখানে সামনে একজন কিন্তু পেছনে আরেকজন। এটাই হলো প্রক্সি যুদ্ধ। ইরান এই কৌশল বহু বছর ধরে ব্যবহার করছে, নিজে সরাসরি লড়াই না করে অন্যদের দিয়ে চাপ তৈরি করা। এটাই তাদের মূল স্ট্র্যাটেজি। এই নেটওয়ার্ককে অনেক বিশ্লেষক বলেন এক্সিস অফ রেসিস্ট্যান্স। এই জালের সবচেয়ে শক্তিশালী অংশ হল হিজবুল্লাহ, লেবাননে অবস্থান। শুধু একটি মিলিশিয়া নয়, রাজনীতি, সেনাশক্তি সবই আছে। বিশ্লেষকদের মতে এটি ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ এবং শক্তিশালী মিত্র। ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় ডিটারেন্স হিসেবেও কাজ করে। দ্বিতীয় বড় নাম হামাস, গাজায় অবস্থান। যদিও ধর্মীয় দিক থেকে ভিন্ন, তবুও ইসরায়েল বিরোধিতার কারণে ইরানের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি হয়েছে। এই গ্রুপ ইসরায়েলের ওপর সরাসরি চাপ ধরে রাখে। আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হুতি বিদ্রোহীরা, ইয়েমেনে সক্রিয়। তাদের হামলা এখন শুধু স্থলভাগে নয়, সমুদ্রেও। লোহিত সাগরে জাহাজ আক্রমণ করে তারা আন্তর্জাতিক বাণিজ্যেও প্রভাব ফেলছে। তবে বিশ্লেষকরা বলেন হুতিদের সাথে ইরানের সম্পর্ক হিজবুল্লাহর মতো এত গভীর নয়। এই তিনটি গ্রুপ তিনটি আলাদা জায়গায়, লেবানন, গাজা, ইয়েমেন, কিন্তু লক্ষ্য এক, চাপ তৈরি করা। এটাই হয়তো ইরানের কৌশল, একসাথে একাধিক ফ্রন্ট খুলে দেওয়া, শত্রুকে ব্যস্ত রাখা আর নিজে কিছুটা দূরে থাকা। এই কারণে যুদ্ধটা কখনো এক জায়গায় এসে সীমাবদ্ধ থাকে না। এক জায়গায় আঘাত করলে অন্য জায়গায় প্রতিক্রিয়া আসে। সব মিলিয়ে এটি শুধু একটি যুদ্ধ নয়, এটি একটি জাল, যেখানে সুতো ধরে টান দেয় এক জায়গা থেকে আর কম্পন ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। প্রশ্ন এখন, এই জালের শেষ কোথায়? হামলা ও পাল্টা হামলা, শক্তি প্রদর্শনের লড়াই। শক্তির প্রদর্শন, বার্তা দেওয়া আর প্রতিপক্ষকে চাপে রাখা। এই যুদ্ধ শুধু আঘাতের নয়, এটি বার্তা দেওয়ার যুদ্ধ। কে কতটা শক্তিশালী, কে কত দ্রুত আঘাত করতে পারে, সেটাই এখানে মূল বিষয়। এই হামলা ও পাল্টা হামলার লড়াই তুলে ধরছেন তুহিন হোসেন। ইরান আর ইসরায়েলের সংঘাতে আমরা দেখি দুই ধরনের শক্তি, একদিকে সংখ্যা, অন্যদিকে প্রযুক্তি। ইরানের শক্তি আসে তার বিশাল সেনাবাহিনী থেকে, 6 লাখের বেশি সক্রিয় সৈন্য, 1000-এর বেশি ট্যাঙ্ক, 10,000-এর বেশি সাজোয়া যান, রকেট লঞ্চারের সংখ্যাও অনেক বেশি। মানে স্থলযুদ্ধে ইরান এক বিশাল শক্তি। কিন্তু যুদ্ধ এখন শুধু মাটিতে সীমাবদ্ধ নয়, ইসরায়েল খেলছে অন্য এক খেলা। তাদের শক্তি আকাশে, আধুনিক F-35 যুদ্ধবিমান, নির্ভুল হামলার প্রযুক্তি, টার্গেট শনাক্ত করে মুহূর্তেই আঘাত। 2025 সালের সংঘর্ষে এই পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। ইসরায়েল আকাশপথে দ্রুত ও নির্ভুল হামলা চালায়, অন্যদিকে ইরান পাল্টা জবাব দেয় মিসাইল আর ড্রোন দিয়ে। এটি এক ধরনের পাওয়ার সিগন্যালিং, মানে আমি আঘাত করতে পারি, তুমি কি করতে পারো। ইসরায়েল দেখাতে চায় তারা প্রযুক্তিতে এগিয়ে, দূর থেকে আঘাত করতে পারে, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। ইরান দেখাতে চায় তারা থামবে না, তাদের কাছে আছে বিপুল মিসাইল, তারা একসাথে বহু জায়গায় চাপ তৈরি করতে পারে। এখানে আরেকটি বড় পার্থক্য সমর্থন। ইসরায়েল পায় যুক্তরাষ্ট্রের শক্তিশালী সহায়তা, যা তাদের সামরিক প্রযুক্তিকে আরও এগিয়ে দেয়। অন্যদিকে ইরান ভরসা করে তার নিজস্ব কৌশলে, সংখ্যা, মিসাইল আর আঞ্চলিক প্রভাব। সব মিলিয়ে এই সংঘাত সরাসরি জয় পরাজয়ের নয়, এটি শক্তি দেখানোর লড়াই। একজন দেখায় কত নিখুঁত আঘাত করতে পারে, আরেকজন দেখায় কত বড় চাপ তৈরি করতে পারে। প্রশ্ন এখন, এই শক্তির প্রদর্শন শেষ পর্যন্ত কি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিবে? সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধে আসলে কে এগিয়ে? এই শক্তির হিসাব তুলে ধরছেন বুশরা আরবি। শক্তির লড়াইয়ে কে এগিয়ে? এ যুদ্ধের সবচেয়ে বড় প্রশ্ন, কে জিতছে? কিন্তু উত্তরটা এত সহজ না। প্রথমে দেখা যাক আকাশের দখল। যুদ্ধ শুরুর প্রথম 24 ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেয়। শত শত টার্গেটে আঘাত, 30টির বেশি প্রদেশে হামলা। ফলাফল, ইরানের আকাশে কার্যত তাদের আধিপত্য। এ জায়গায় এগিয়ে আছে ইউএস ইসরায়েল জোট। তারা আঘাত করছে এবং সেটা নির্ভুলভাবে। কিন্তু যুদ্ধ শুধু আকাশেই হয় না, ইরান দেখাচ্ছে অন্য রকম শক্তি। মিসাইল, ড্রোন, একটার পর একটা পাল্টা আঘাত। গালফ অঞ্চলে মার্কিন ঘাঁটি, ইসরায়েলি লক্ষ্য, সব জায়গায় চাপ। যদিও অনেক হামলায় প্রতিহত হচ্ছে, তবুও পুরোপুরি থামানো যাচ্ছে না।
এখানে আসে আরেকটি বড় ফ্যাক্টর, হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রুট। এই জায়গাটিকে কার্যত নিয়ন্ত্রণে রেখেছে ইরান, ফলে বিশ্ববাজারে চাপ। এটি ইরানের বড় কৌশলগত শক্তি। এবার ক্ষয়ক্ষতির হিসাব। ইরানের ভেতরে হাজার হাজার হামলা, সামরিক ঘাঁটি, মিসাইল ফ্যাক্টরি, অবকাঠামো সব ক্ষতিগ্রস্ত, হাজারেরও বেশি মানুষ নিহত। অন্যদিকে ইসরায়েল ও গালফ অঞ্চলে হামলা হয়েছে, মিসাইল আঘাতে প্রাণহানি, অবকাঠামো ক্ষতি, তবে তুলনামূলকভাবে কম। তাহলে চিত্রটি কী দাঁড়ায়? টেকনিক্যালি ইউএস ও ইসরায়েল এগিয়ে, তাদের প্রযুক্তি, আকাশ নিয়ন্ত্রণ, নির্ভুল হামলা সব শক্তিশালী। কিন্তু স্ট্র্যাটেজিকভাবে ইরান এখনও খেলার বাইরে যায়নি। তারা চাপ তৈরি করছে, যুদ্ধ দীর্ঘায়িত করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করছে। অর্থাৎ এটি একপাক্ষিক জয় না, এটি অসম লড়াই। একদিকে নিখুঁত আঘাত, অন্যদিকে দীর্ঘস্থায়ী চাপ। এই দুই শক্তির সংঘর্ষে শেষ পর্যন্ত কার কৌশল টিকবে? এই যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। ইরানের ধোঁয়ায় ছেয়েছে বিশ্ব, পুড়ছে হরমুজ, ছাই হচ্ছে বিশ্ব অর্থনীতি। এই অর্থনৈতিক চিত্র তুলে ধরছেন নাফিসুর রহমান। এই যুদ্ধ শুধু বোমা আর মিসাইলের নয়, এটি অর্থনীতির যুদ্ধ, যেখানে আগুন লাগে এক দেশে আর ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে। ইরান সংঘাত শুরু হতেই তেলের বাজারে ধাক্কা লাগে। মাত্র কয়েক দিনের মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম লাফিয়ে ওঠে 10 থেকে 15%, $80 থেকে 110, তারপর 120। বিশ্ববাজার যেন দিশেহারা। কারণটা একটাই, হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়, আর সেই পথ কার্যত বন্ধ করে দেয় ইরান। ফলে তেলের সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়। বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহ ব্যাঘাত। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। আরেকটি বড় ধাক্কা আসে লোহিত সাগর থেকে। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা জাহাজে হামলা শুরু করে। ফলাফল, বিশ্ব বাণিজ্য প্রায় থমকে যায়। কন্টেইনার ট্রাফিক কমে যায় 75% পর্যন্ত। বড় বড় কোম্পানি বাধ্য হয় আফ্রিকা ঘুরে যেতে। সময় বাড়ে 10 থেকে 14 দিন, খরচ বাড়ে কয়েক গুণ। একদিকে তেলের সংকট, অন্যদিকে পণ্য পরিবহনের জট। দুদিক থেকে চাপ পড়ে বিশ্ব অর্থনীতিতে। স্টক মার্কেট পড়ে যায়, মুদ্রাস্ফীতি বাড়তে শুরু করে, বিশ্বজুড়ে দেখা দেয় সরবরাহ সংকট। অনেকে এটিকে মনে করছেন গ্লোবাল ইকোনমিক শক। এখন প্রশ্ন, এই আগুন কোথায় গিয়ে থামবে? কারণ হরমুজ যদি বন্ধ থাকে আর লোহিত সাগর যদি অস্থির থাকে, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতি ঝুঁকির মুখে। এই যুদ্ধ তাই আর আঞ্চলিক নেই, এটি এখন বৈশ্বিক সংকট। আর সেই সংকটের কেন্দ্রবিন্দু একটি সরু জলপথ, যার নাম হরমুজ। বড় শক্তিগুলোর খেলা, আমেরিকা, রাশিয়া ও চীনের ভূমিকা। এই যুদ্ধের পেছনে আছে আরো বড় শক্তি। আমেরিকা, রাশিয়া, চীন সবাই এই খেলায় জড়িত। এই ভূরাজনৈতিক খেলা বিশ্লেষণ করছেন নুসরাত ফারিয়া। এই যুদ্ধ শুধু ইরান আর ইসরায়েলের নয়, এটি বড় শক্তিগুলোর খেলা। একটা সাপলুডু, যেখানে কেউ সরাসরি নামে, আবার কেউ দূর থেকে চাল দেয়। এই খেলার সবচেয়ে সামনে আছে আমেরিকা। ইসরায়েলের পাশে দাঁড়িয়ে সরাসরি হামলা চালাচ্ছে। আকাশপথে আঘাত, নৌবাহিনীর উপস্থিতি, সব মিলিয়ে যুদ্ধের মূল চালক এখন ওয়াশিংটন। লক্ষ্য পরিষ্কার, ইরানের সামরিক শক্তিকে দুর্বল করা, পারমাণবিক হুমকি ঠেকানো। কিন্তু এই যুদ্ধের একটা মূল্যও আছে, $1 বিলিয়ন খরচ, সেনা মোতায়েন। আর সবচেয়ে বড় মনোযোগ সরে যাচ্ছে অন্য জায়গা থেকে। ইউক্রেন, রাশিয়া, সব জায়গায় যেন চাপ বাড়ছে। এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে রাশিয়া। রাশিয়া সরাসরি যুদ্ধে নামছে না, কিন্তু আড়ালে সহায়তা দিচ্ছে। তথ্য, গোয়েন্দা সহায়তা, প্রযুক্তি সবই পৌঁছে যাচ্ছে ইরানের কাছে। লক্ষ্য একটাই,
যুদ্ধটাকে দীর্ঘায়িত করা, কারণ যুদ্ধ যত লম্বা হবে ততই ব্যস্ত থাকবে আমেরিকা, আর ততই স্বস্তি পাবে রাশিয়া, বিশেষ করে ইউক্রেন ইস্যুতে। আরেকজন খেলোয়াড় চীন। চীন অনেকটাই নীরব, কিন্তু এই নীরবতাও এক ধরনের কৌশল। চীন একদিকে শান্তির কথা বলছে, অন্যদিকে ইরানের তেল কিনছে, অর্থনৈতিক সম্পর্ক চালু রাখছে। এতে চীনের লাভ কি? সহজ। আমেরিকা যত বেশি মধ্যপ্রাচ্যে ব্যস্ত, চীন তত বেশি স্বাধীনভাবে এশিয়ায় তার প্রভাব বাড়াতে পারে। সব মিলিয়ে এই যুদ্ধ শুধু বোমা আর মিসাইলের না, এটি বড় শক্তিগুলোর হিসেব নিকেশ। একজন সরাসরি লড়ছে, আরেকজন আড়ালে সাহায্য করছে, আরেকজন অপেক্ষা করছে সঠিক সময়ের। এই সাপলুরুর খেলায় শেষ পর্যন্ত কে সাপের মুখে পড়বে আর কে সিঁড়ি বেয়ে ওপরে উঠবে? কোথায় দাঁড়াবে পৃথিবী? অবশ্যম্ভাবী ভবিষ্যতের ছায়াচিত্র। কোথায় থামবে এই যুদ্ধ? প্রতিবেদকের চোখে ভবিষ্যতের সম্ভাব্য চিত্র। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে শেষটা কেমন হবে তা নিয়ে স্পষ্ট কোনো উত্তর নেই। তবে আন্তর্জাতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকদের মতে সামনে কয়েকটি সম্ভাব্য পথ তৈরি হচ্ছে। একটি সম্ভাবনা হলো দ্রুত সামরিক সমাপ্তি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি তাদের আকাশ ও প্রযুক্তিগত আধিপত্য ধরে রাখতে পারে, তাহলে তারা ইরানের সামরিক কাঠামোকে আরো দুর্বল করতে পারে। কিছু বিশ্লেষক মনে করছেন এতে ইরানের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে। তবে এই ধরনের ফলাফল অনেকটাই নির্ভর করছে যুদ্ধ কত দ্রুত শেষ হয় তার উপর। অন্যদিকে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে ইতিমধ্যে আলোচনার আহ্বান এসেছে। এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে ইরান তার কিছু সামরিক কর্মসূচি সীমিত করবে এবং বিনিময়ে হামলা কমাবে। এতে সংঘাত সাময়িকভাবে থামতে পারে। তবে অনেক বিশেষজ্ঞদের মতে সবচেয়ে বাস্তব চিত্র হলো দীর্ঘস্থায়ী যুদ্ধ। ইরান তার মিসাইল, ড্রোন এবং আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে সংঘাতকে দীর্ঘায়িত করতে পারে। এতে সরাসরি বড় জয় কারো না হলেও উভয় পক্ষেই ধীরে ধীরে ক্ষয়ক্ষতির মুখে পড়বে। এই পরিস্থিতিতে তেলের বাজার অস্থির থাকবে এবং বৈশ্বিক অর্থনীতিতে চাপ বাড়বে। আরেকটি উদ্বেগজনক সম্ভাবনা হচ্ছে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা। যদি ইরানের ভেতরে রাজনৈতিক বা সামরিক কাঠামো দুর্বল হয়ে পড়ে, তাহলে দেশটি বড় ধরনের অস্থিরতার দিকে যেতে পারে। কিছু বিশ্লেষক সতর্ক করছেন এতে পুরো অঞ্চল আরো অনিশ্চিত হয়ে উঠবে। বিশ্লেষকদের একটি সাধারণ মন্তব্য হলো এই সংঘাতের কোনো সহজ সমাধান নেই। যুদ্ধ শেষ হলেও তার প্রভাব দীর্ঘদিন থাকবে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কেবল আঞ্চলিক নয় বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যকেও প্রভাবিত করছে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধ কি দ্রুত থামবে নাকি ধীরে ধীরে একটি দীর্ঘ সংকটের রূপ নেবে? উত্তর এখনো অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, এই সংঘাতের ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক গতিপথ। এই সংঘাত শুধু একটি যুদ্ধ নয়, এটি একটি জটিল বাস্তবতা। ইতিহাস, শক্তি, অর্থনীতি এবং রাজনীতি সব মিলিয়ে এটি একটি বৈশ্বিক সংকট। আজকের মতো এখানে শেষ করছি। উপস্থাপনায় ছিলাম আমি আব্দুদ্দাইয়ান। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এমন বিশ্লেষণধর্মী আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।